আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ১৫ বছরের পুরনো ক্ষোভে শুধু পুলিশের বাড়িতেই চুরি। ডক্টর ইউনূস ও নজরুল ইসলাম খান সহ রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা। অবশ্যই আমরা কথা বলবো তারেক রহমানের সঙ্গে কথা বলা প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়। শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। হাসনাত আবদুল্লার আসনের ভোট বাতিল ও পুনর্ভোটের দাবি ট্রাক মার্কা প্রার্থীর। সর্বশেষ জানাবো জামাত সেক্রেটারি গোলাম পরওয়ারের পক্ষে ভোট পুনর্গণনার আবেদন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস ও নজরুল ইসলাম খান সহ রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা। প্রায় 2 যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই নির্বাচনে জয়ী হয়েছেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই বিষয়ে দলের পক্ষ থেকে আগেই স্পষ্ট ঘোষণা করা হয়েছে। এদিকে রাষ্ট্রপতির পদ নিয়েও আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। দলীয় সূত্র জানিয়েছে, অভিজ্ঞ রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত ও অনির্বাচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা চলছে। দলটির 3 প্রবীণ নেতা ও অরাজনৈতিক একজন এই পদের জন্য আলোচনায় রয়েছে। দলীয় সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। নজরুল ইসলাম খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এছাড়াও তিনি অতীতেও কোনো মন্ত্রণালয় বা মন্ত্রিত্ব পাননি। তবে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত আছেন। একমাত্র কুয়েতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এই ব্যতিক্রমী কর্মজীবন অভিজ্ঞতা তাকে পারদর্শী হিসেবে বিবেচিত করেছে রাষ্ট্রপতি পদে। জিয়া পরিবারের বিশ্বস্ত এই প্রবীণ নেতাকে রাষ্ট্রপতি পদ দিয়ে সেই বিশ্বস্ততার পুরস্কার হিসেবে সম্মানিত করার আলোচনা চলছে। দলীয় সূত্র বলছে, তার দীর্ঘদিনের অবদান ও নেতৃত্ব বিএনপির অভিজ্ঞতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অপরদিকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ডক্টর মোহাম্মদ ইউনূসকেও রাষ্ট্রপতি পদে রাখা নিয়ে বিএনপিতে ব্যাপক আলোচনা চলছে। গত 3 দিন নির্বাচনে বিএনপির ক্ষমতা এলে রাষ্ট্রপতি হতে পারেন এমন আলোচনাও ছিল। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নামও রাষ্ট্রপতি পদে আলোচনায় রয়েছে। দলীয় নেতারা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই প্রকাশিত হবে, যার পরেই সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি সাবেক উপাচার্য ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী ও বিশ্ববিদ্যালয়টির অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীর নামও আলোচনায় রয়েছে। অবশ্যই আমরা কথা বলবো তারেক রহমানের সঙ্গে কথা বলা প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়। জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই। তবে তিনি সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন বলে মন্তব্য করেছেন এবং এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ITV-কে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমি সবসময় উন্মুক্ত। আমি এমন একজন মানুষ যে সবসময় আলোচনায় বিশ্বাস করে, তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক। যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় ভিডিও কনফারেন্সের মাধ্যমেই সাক্ষাৎকার দেন, যা বাংলাদেশের সময় শনিবার ভোরে সম্প্রচারিত হয়। বৃহস্পতিবারের নির্বাচনের ফলাফলকে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ স্বাগত জানালেও জয় এই নির্বাচনকে বলছেন প্রহসন। জয় বলেছেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে এবং বিরোধী শক্তিকে নিষিদ্ধ করে যে নির্বাচন হয়েছে তাকে অবাধ ও সুষ্ঠু বলা যায় না। তার মতে এমন নির্বাচন টেকসই হবে না এবং ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সম্ভাব্য ইতিবাচক মূল্যায়ন সম্পর্কেও তিনি সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষকদের চলাচল ও পর্যবেক্ষণ ছিল সীমিত, ফলে তারা পুরো পরিস্থিতি যথাযথভাবে মূল্যায়ন করতে পেরেছেন কিনা সেই প্রশ্ন থেকে যায়। 2014, 18 ও 24 সালে নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে কারচুপির অভিযোগের প্রসঙ্গে জয় বলেন, 3 নির্বাচনের মধ্যে 2টিতে বিরোধী দল অংশ নেয়নি, অন্যটিতে বিভিন্ন আন্তর্জাতিক জরিপে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পূর্বাভাস ছিল। তিনি স্বীকার করেন, প্রশাসনের কিছু ব্যক্তি অনিয়ম করে থাকতে পারেন এবং সেগুলোর তদন্ত হওয়া উচিত ছিল। তবে তার দাবি, এমন অনিয়ম সামগ্রিক ফলাফল বদলে দিত না। জুলাই আগস্ট আন্দোলন প্রসঙ্গে জয় বলেন, আন্দোলনটি শুরুতে শান্তিপূর্ণ ছিল এবং দাবিগুলো যৌক্তিক ছিল। তবে সরকারের পক্ষে যোগাযোগ ও ব্যাখ্যার
ক্ষেত্রে ব্যর্থতা ছিল। তিনি বলেন, যথাসময়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা না হওয়ায় পরিস্থিতিকে জটিল করে তোলে। জাতিসংঘের দেয়া তথ্য অনুসারে ১,৪০০ জন নিহত হওয়া নিয়ে প্রশ্ন তুলে জয় বলেন, ওই সংখ্যার মধ্যে পুলিশ সদস্য ও সরকার সমর্থক কর্মীরাও রয়েছেন। সব মৃত্যুর দায় একতরফাভাবে সরকারের উপর চাপানো উচিত নয়। তবে তিনি স্বীকার করেন, কয়েকশো মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং এটি এড়ানো গেলে ভালো হতো। ইউনিসেফের তথ্য অনুযায়ী আন্দোলনের সময় অন্তত ৩২ জন শিশু মারা গেছে। তাদের পরিবারের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা সেই প্রশ্নের উত্তরে জয় দাবি করেন, শেখ হাসিনার সরকার তাই করেছে। আমাদের সরকার পতনের আগেই আন্দোলনের সময়ই আমার মা তাদের কাছে ক্ষমা চেয়েছেন। আমরা তাদের সঙ্গে দেখা করেছি। আমার মা ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জয় দাবি করেন, অডিও টেপের অংশবিশেষ প্রচার করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী সহিংস মামলা প্রতিরোধ ছাড়া প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়নি। জয় আগের মতোই দাবি করেন, বিবিসি ও আল জাজিরার অডিও টেপের যে অংশটি প্রচার করেছে তা কেটে নেওয়া একটি অংশ। আন্দোলনকারীদের বিরুদ্ধে কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কখনো বাংলাদেশে ফেরেন, তার সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে জয় উদ্বিগ্ন কি না প্রশ্নের উত্তরে জয় বলেন, এ বিষয়ে তিনি উদ্বিগ্ন নন, কারণ তার বিশ্বাস দেশের অন্তত অর্ধেক জনগণ এই নির্বাচনকে কখনো মেনে নেবে না। ১৫ বছরের পুরনো ক্ষোভে শুধু পুলিশের বাড়িতেই চুরি। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া জেলায় ধরা পড়েছেন এক ব্যতিক্রমী চোর, যিনি নাকি ইচ্ছাকৃতভাবে শুধু পুলিশ সদস্যদের বাড়িতে চুরি করতেন। পুলিশ বলছে, ১৫ বছর আগের এক মারধরের ঘটনার ক্ষোভ থেকেই তিনি এমন পথ বেছে নেন। পুলিশের ভাষ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির নাম দীপেশ। তার বাড়ি আলিরাজপুর জেলায়। গত ২০ জানুয়ারি খান্ডোয়ার পুলিশ লাইনে সংঘটিত এক চুরির তদন্ত করতে গিয়েই তার সন্ধান মেলে। ওই রাতে পুলিশ লাইনের কনস্টেবল করুণ পাল সিং ও সুরেশ খাটের বাড়িতে চুরির ঘটনা ঘটে। গভীর রাতে সংঘটিত ওই চুরিতে কয়েক লাখ টাকার গহনা ও নগদ অর্থ খোয়া যায়। ঘটনার পর পুলিশ লাইনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে দীপেশকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩০,০০০ টাকা ও কিছু গয়না উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তে জানা যায়, গ্রেফতার এড়াতে দীপেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করছিলেন। তাকে ধরতে ঝাবুয়া, ধর ও আলিরাজপুর জেলায় তল্লাশি চালানো হয়। প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে পুলিশ জানতে পারেন তিনি বোরহানপুরের দিকে যাচ্ছেন। পুলিশ তাকে ধরতে গেলে তিনি একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। এতে তার হাত পায়ে আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে খান্ডোয়া আদালতে হাজির করা হলে তাকে বিচারিক হেফাজতে পাঠানো হয়। খান্ডোয়ার অতিরিক্ত পুলিশ সুপার মহেন্দ্র তারনেকর বলেন, এটি বড় ধরনের সাফল্য। জিজ্ঞাসাবাদে আরও কয়েকটি চুরির তথ্য পাওয়া গেছে। অভিযুক্তের সঙ্গে জড়িত রমেশ ও বুড়ালিয়া নামে দুজন সহযোগীকেও খোঁজা হচ্ছে। খান্ডোয়ার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীণ আর্য জানান, দীপেশ চুরির আগে ছদ্মবেশ নিতেন। কখনো ফেরিওয়ালা সেজে পুলিশ লাইনের আশপাশে ঘোরাফেরা করতেন। পরিস্থিতি অনুকূলে পেলেই গভীর রাতে বাড়িতে ঢুকে পড়তেন। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে দীপেশ স্বীকার করেছেন তিনি ইচ্ছাকৃতভাবেই কেবল পুলিশ সদস্যদের বাড়িতেই চুরি করতেন। কারণ হিসেবে তিনি জানান, প্রায় ১৫ বছর আগে আলিরাজপুরের এক পুলিশ সদস্যদের হাতে মারধরের শিকার হয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই তার মনে পুলিশের প্রতি ক্ষোভ জন্মায়।